Citizens' views. where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিটিজেন ভিউজের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় বিচার সংস্কার ও নির্বাচন এবং তৃণমূলের রাজনৈতিক ভাবনা। আপনারা জানেন, বাংলাদেশের গণমাধ্যমগুলো শুধুমাত্র ঢাকায় যারা অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং কেন্দ্রীয় যারা পলিটিশিয়ান, তাদেরকে নিয়েই তাদের মতামত এবং তাদের নিয়ে আলোচনা করে, তাদের আলোচনায় মানুষ শুনে। কিন্তু আসলে তৃণমূলের রাজনৈতিক নেতারা, তৃণমূলের সাংবাদিকতা, তৃণমূলের মানুষের যে চিন্তা ভাবনা, এটা কতটুকু কেন্দ্রীয় রাজনীতিকরা আহ, উম, তারা অনুভব করে কিংবা উপলব্ধি করে, এবং সেই অনুযায়ী তারা রাজনৈতিক চিন্তা করে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা কি চাই? বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন কি শুধু ক্ষমতা বদলের হাতিয়ার হিসাবে চলবে কিংবা চলতেই থাকবে, নাকি গণতন্ত্রের একটা ভিত্তি রচনা হবে, জনগণের আস্থা ও ভবিষ্যতের দিক নির্দেশনা করবে? আজ আমরা কথা বলবো রাষ্ট্রের সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কার, বিশেষ করে সুষ্ঠু নির্বাচন এবং বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং জুলাই সনদে সর্বশেষ জনগণের মতামত কতটা প্রতিফলিত হলো, এই সব কিছু বিষয় নিয়ে আমাদের সাথে দুজন বিজ্ঞ রাজনীতিবিদ এবং আইনজ্ঞ আছেন। খুলনা থেকে জয়েন করেছেন অ্যাডভোকেট এম মাফতুন আহমেদ, সিনিয়র সাংবাদিক, লেখক, আইনজ্ঞ এবং আহ্বায়ক খুলনা জেলার জাতীয় নাগরিক কমিটির। চট্টগ্রাম থেকে জয়েন করেছেন অ্যাডভোকেট গোলাম ফারুক, যিনি ভাইস প্রেসিডেন্ট আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, এবং তথ্য গবেষণা বিষয়ক সম্পর্কিত কমিটির উনি প্রধান হিসাবে কাজ করছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, ফারুক ভাই। রাজা ভাই, আপনাকেও স্বাগতম। অনেক ধন্যবাদ। আমি সহ-আলোচককে স্বাগতম। মতুন ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি গোলাম ফারুক ভাইকে আন্তরিক অভিনন্দন জানাই, আর সিটিজেন ভিউজ যার কর্ণধর রাজা গোলাম রব্বানী সাহেবকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আজকের এই সংলাপ অনুষ্ঠানে আমাদেরকে আহ্বান করার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি আলোচনায় চলে যেতে চাই সরাসরি। প্রথমে আমি গোলাম ফারুক ভাইয়ের কাছে আসতে চাই। চট্টগ্রামের তৃণমূল রাজনীতিতে এবি পার্টির কার্যক্রম দৃশ্যমান, আপনারা অনেক কিছুই করছেন, এবং কিছুদিন আগে একটি বড় জনসভাও করেছেন আপনারা পার্টির পক্ষ থেকে। অ্যাকচুয়ালি তৃণমূলে আপনাদের কার্যক্রম একদম জেলাব্যাপী এবং মহানগরে কতটুকু ব্যাপ্তি হয়েছে, এবং মানুষ এই নতুন রাজনীতিকে কিভাবে গ্রহণ করেছে, আপনার একটু বিস্তারিত মতামত শুনতে চাই। ধন্যবাদ রাজা ভাই। আমরা যারা রাজনীতি করি তাদেরকে তো জনগণ সবসময় দূরবীন দিয়ে দেখে যে আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি, আমাদের ভাবনা কি, চিন্তা কি, আমরা কিভাবে জনগণের সাথে আচরণ করতেছি, বা ব্যক্তিগত জীবনেও আমরা কি করি না করি, এগুলোর দিকেই তো লোকজন ফোকাসটা বেশি। একদম একদম। এজন্য রাজনীতি যারা করি আমরা, রাজনীতি মাঠের কর্মী, তাদের সাথে জনগণের একটা গভীর সম্পর্ক, তাদের সুখ দুঃখ, আশা ভরসা, চিন্তা ভাবনা সবকিছুই আমাদের সাথে তারা ওতপ্রোতভাবে শেয়ার করে। আমরা যারা গ্রামে থাকি, তৃণমূলে থাকি, তাদের সাথে জনগণের একটা বিশেষ সম্পর্ক। তারা চায় এই দেশটাকে ভালোবেসে, যে যেভাবে স্বাধীন করেছিল তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, তাদের সর্বস্ব দিয়ে তারা চেয়েছিল একটি শান্তির দেশ, যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হবে। কিন্তু জনগণ 50 বছর পেরিয়ে গেলেও সেটা কিন্তু পায়নি। যার কারণে আবার জনগণকে আমরা উদ্বুদ্ধ করার জন্য আমার বাংলাদেশ পার্টি, প্রথমেই আপনি জানেন যে আমরা একটি প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করি 27শে এপ্রিল 2019 সালে। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ, এখন যেটা বলতেছে লোকজন যে জনগণের আকাঙ্ক্ষা কি, সেই আকাঙ্ক্ষা হেডিং দিয়েই আমরা কিন্তু একটা প্ল্যাটফর্ম ঘোষণা করেছিলাম
27 এপ্রিল 2019 সালে। আমরা করোনার মাঝেই 2020 সালে একটি রাজনৈতিক দল হিসেবে আমরা ঘোষণা করি 2 মে। তারপরে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি। ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা নিবন্ধন পাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আমাদের সকল শর্ত পূরণ হওয়া সত্ত্বেও তারা আমাদেরকে নিবন্ধন দেয়নি। 24-এর গণ অভ্যুত্থানে জনগণ যখন তাদের কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে, তখন আমাদেরকে আদালতের মাধ্যমে আমরা 2024 সালের 20 অগাস্ট আমরা আমাদের নিবন্ধন ফিরে পাই। আমরা বিগত 1 বছরে আমাদের কার্যক্রম বলতে গেলে আমরা অফিসিয়ালি করতেছি। এর আগে আমরা আন্দোলনে সংগ্রামে জনগণের পক্ষে ছিলাম। আমরা যখন থেকেই এই প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছি, তখনই আমরা বলতেছিলাম যে বাংলাদেশের এই কার্যক্রম একদলীয় ফ্যাসিস্ট এই কার্যক্রম বেশি দিন স্থায়ী হবে না। কিন্তু জনগণ সেটা হয়তো বিশ্বাস করেনি, কিন্তু সময়ের ব্যবধানে আমাদের মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যে কণ্ঠে বলেছিলেন যে একদলীয় ব্যবস্থা এটা আওয়ামী লীগের জন্য একটা ক্ষতিকর, দেশের জন্য তো ক্ষতিকর বটেই। যেভাবে লুটপাট, সন্ত্রাস, ব্যাংক লুট, মানুষের বাক স্বাধীনতা হরণ করছে, এটা কিন্তু অস্থায়ী একটা জিনিস। সেজন্য যে মানুষেরকে সম্মান করা, মানুষদেরকে অ্যাকোমোডেট করা, এটা যদি না পারে তাহলে একটা সরকার স্থায়ী হতে পারে না। সেটা সময়ের ব্যবধানে 24-এর আমাদের তরুণদের, ছাত্রদের নেতৃত্বে এই বিপ্লবটা সংগঠিত হয়েছে। আজকে আমরা মন খুলে কথা বলতে পারতেছি, চলাফেরা করতে পারতেছি, মানুষের সাথে মেলামেশা করতে পারতেছি, সংস্কারের কথা বলতে পারতেছি, নির্বাচনের কথা বলতে পারতেছি। এটা 24-এর গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের এই অবদান বলতে হবে। তাদের এই রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না। আমরা যারা তৃণমূলে আছি সকলেই চাই যে আমাদের দেশটা একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক, আমরা নাগরিক হিসেবে গড়ে উঠি। এটাই আজকে তৃণমূলের ভাবনা, যে আমরা যাদেরকে নির্বাচিত করি না কেন তারা যেন আমাদেরকে রাষ্ট্র হিসেবে, নাগরিক হিসেবে ট্রিট করে, আমাদের সাথে ব্যবহার করে, আমরা যেন সকল কিছুর নাগরিক হিসেবে পাই। একটু আমি একটু মানে সম্পূরক প্রশ্ন করতে চাই। সেটা হলো যে আপনি জানেন বাংলাদেশের রাজনীতিটা দুটা দলের মধ্যে ঘুরপাক খেত আগে। একটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। এই দুইটা একটা পরাক্রমশালী রাজনৈতিক দল, যাদেরকে ক্ষমতা থেকে কখনো বিচ্যুত করা যায় নাই। তো এই দুই দলের বাইরে এসে আপনারা যে নতুন রাজনৈতিক বয়ান মানুষের সামনে নিয়ে যাচ্ছেন, তৃণমূল মানুষের সামনে, তারা এটাকে কেমন ভাবে নিচ্ছে? না, সত্যিকার অর্থে মানুষ এই দ্বিদলীয় চিন্তা থেকে মানুষ বের হতে চায়, কারণ এটা তো হচ্ছে মুদ্রার এপিট আর উপিট। এখন এই 1 বছরে তারা বুঝতে পেরেছে যে আমরা কোথায় ছিলাম এবং আমরা বাঁচার জন্য যে চেষ্টা করেছি, আমরা আগুন থেকে বাঁচার জন্য আমরা আগুনের গর্তে আবার লাফ দিয়েছি। এই অবস্থায় তো আবার জনগণদের জীবন তো আজকে দুর্বিষহ হয়ে উঠেছে। জন্য দ্বিদলীয় ব্যবস্থা থেকে লোকজন একটা বিকল্প চায়। আমরা যদি সত্যিকার অর্থে একটি বিকল্প দিতে পারি, যারা আজকে 12 কোটি ভোটারের মধ্যে 6.5 কোটি ভোটার যারা এই 3টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, এবং যারা বয়সে অধিকতর ইয়াং, তাদেরই সিদ্ধান্ত নিবে তারা দেশটাকে কিভাবে পরিচালনা করবে। অনেক ধন্যবাদ। তাদের সিদ্ধান্তর প্রকৃতেই এটি একটি দেশ, একটি ম্যান্ডেট গঠিত হলে তাহলে আমরা যারা নতুন দল, নতুন চিন্তা, নতুন দেশ, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ ফারুক ভাই, আপনার কাছে আবার আসবো। আমি মাকতুম ভাইয়ের কাছে জানতে চাই যে আপনার খুলনার স্থানীয় রাজনীতিতে, বিশেষ করে খুলনা জেলা এবং খুলনা মহানগরী, সাধারণ মানুষ এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা মাথায় নিয়ে কতটুকু সক্রিয়ভাবে রাজনৈতিক চিন্তা ভাবনা করছে, সাধারণ মানুষ কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছে, এক। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, নাগরিক পার্টি তৃণমূল মানুষের কাছে, আপনি নাগরিক পার্টির খুলনা জেলা আহ্বায়ক হিসেবে কাজ করছেন, তৃণমূল মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছে? নাগরিক কমিটির বার্তাটা কি মানুষের কাছে, যে কি পরিবর্তন, রাষ্ট্রের কি সংস্কার এবং কোন ধরনের সংস্কার নিয়ে মানুষের কাছে যাচ্ছে, এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া? মাকতুম ভাই প্লিজ। অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের
সঞ্চালক রাজা গোলাম রব্বানী। দুইটা প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এনসিপি নাগরিক পার্টি কি ভাবছেন এই দেশকে নিয়ে, আর তৃণমূলের জনগণের মনোভাব কি, তারা কি চায়। শত সংগ্রাম, 54 বছর এদেশের মানুষ শুধু সংগ্রাম করছে, বেসিক জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারপর 16 বছর ভোট ডাকাতি, ব্যাংক ডাকাতি, মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করা, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করা, জেল কারাগার, এই হচ্ছে মানুষের জীবনের নিত্যকার কর্ম। একটা ময় ছিল আওয়ামী দুঃশাসনের আমল। সেই দুঃশাসন থেকে একটা পয়েন্টকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, কোটা থেকে এক দফা এক দাবি। 16 বছরের ফ্যাসিস্ট, যেখানে হিটলার, মুসলিনের মতো নেতৃত্বকে, যারা এত অত্যাচারী ছিল, সেই অত্যাচারীকে ফেল করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই দেশের মানুষ, আমি বলবো, এখনো বলছি, 85% জনগণ এই ছাত্র রাজনীতি থেকে উত্থান, আজকের এনসিপির দিকে মুখ তাকিয়ে আছে। রাজনৈতিক কিছু সিদ্ধান্ত, কিছু পলিসি, এগুলি থাকার দরকার। যেহেতু নতুন একটি রাজনৈতিক দল, আমি বারবার পেপার পত্রিকায় এটা আমি লিখেছি, আমাদের প্রধান শত্রু হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র, তারপর ভারতীয় গোয়েন্দা সংস্থার রাবার স্টাম্প আওয়ামী লীগ, তারপর 5 আগস্টের পরে যারা লুটতরাজ করেছে তারাও আমাদের শত্রু। কাজে ত্রিমুখী একটি শত্রুর সাথে লড়াই করে একটা নতুন একটি রাজনৈতিক গোষ্ঠী টিকে থাকা অত্যন্ত কঠিন। এই কারণে আমি বারবার বলতাম, এখনো বলি, আগামীতেও বলবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে একটা রাজনৈতিক দলের শক্তিশালী গঠনতন্ত্র দরকার। একটি রাজনৈতিক দলের প্রাজ্ঞ, অভিজ্ঞ, বিচক্ষণ মানুষের প্রয়োজন। অভিজ্ঞতা হচ্ছে একটা ইতিহাস। এই অভিজ্ঞতা যদি আমার না থাকে, আমি এই রাজনীতিতে স্ট্যান্ড করতে পারবো না। আজকে আপনি যেমন বিচার, নির্বাচন এবং সংস্কার নিয়ে তৃণমূলের ভাবনা সম্পর্কে যে কথাটা বলেছেন, আজকে সংস্কারটা কি? প্রশাসনে কারা? 85% সেই ফ্যাসিস্টের দোসররা কিন্তু এখনো বসে আছে। বিচার আঙ্গিনায় কারা? বিচার আঙ্গিনায় 3,500 বিচারকদের মধ্যে 2,500 আওয়ামী ফ্যাসিস্ট মনোভাবাপন্ন, তারাই বসে আছে। পুলিশে কারা? তারাই বসে আছে। আজকে কি উচিত ছিল? আজকে আমি এইটা বলবো, এনসিপি কে বলবো না, এইটা আমি বলবো সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের মনের মুকুরে এখনো গেঁথে আছেন। 10,000 পুলিশ কর্মচারীকে রিক্রুট করে প্রত্যেকটা থানায় যদি আজকে পাঠানো যেত,
64টা জেলায় 64টা ডিসি কে, ডেপুটি কমিশনারকে কি আমরা তৈরি করতে পারিনি বা নেই? অবশ্যই আছে। যেমন সিলেটে গতকালকে যে একজন ডিসি মহোদয়ের আগমন ঘটেছে, এই ভদ্রলোককে আমরা চিনি, একটা পরীক্ষিত ব্যক্তি। এইরকম অবস্থায় যদি নির্বাচন হয়, এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এনসিপির বক্তব্য হচ্ছে সেইটা, যে নির্বাচন তো অবশ্যই চাই, তবে সে নির্বাচনটা হতে হবে সংস্কার করে। সংস্কারটা কি? ফ্যাসিস্ট মুক্ত সংস্কার। ফ্যাসিস্ট মুক্ত সংস্কার যদি না হয়, এই নির্বাচন করে কোনো লাভ নাই। এ দেশে ওই ফ্যাসিস্ট 1 বছরের মাথায় ফ্যাসিস্টের আগমন ঘটবে। আপনার তখন তৃণমূলের এদেশের তৃণমূলের জনগণকে এই বিষয়টা কি পরিষ্কার যে আসলে তৃণমূলের জনগণ এ বিষয়টা অতি পরিষ্কার, কিন্তু কথা হচ্ছে এনসিপি কে আরো গতিশীল হতে হবে। যেটা আমি স্ট্রিক্টলি জোর দেই, কঠিন নেতৃত্ব তৈরি করতে হবে। সেই কঠিন নেতৃত্ব কারা? বিজ্ঞ, অভিজ্ঞ, প্রাজ্ঞ। তৃণমূলের অনেকে অভিযোগ দেয় এই দলে নাকি ফ্যাসিস্টের কিছু আগমন ঘটেছে। আমি জানি না আগমন ঘটেছে কিনা, তবে যেটা শোনা যায়, যা ঘটে কিছু রটে। তাহলে ফ্যাসিস্টের যদি আগমন ঘটে, তাহলে 5ই আগস্টের বিপ্লবকে কি আমরা বেহাত বলবো, না একটি সুপ্রতিষ্ঠিত বিপ্লব বলবো? এইটা মাথায় রাখতে হবে। সব কথার একটা কথা, 85% মানুষ কখনো আওয়ামী দুঃশাসন এই বাংলাদেশে ফিরে আসুক এইটা চায় না। আজকে কত দুর্ভাগ্যের বিষয়, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ এর মধ্যে 85% হচ্ছে ছাত্রলীগের লোক, ছাত্রলীগের পোলাপান। তারা বলছে আওয়ামী লীগ যদি কখনো এদেশে আসে, আমরাই প্রথম মিছিল করব। কি দুঃসাধ্য কথা, কি আশ্চর্যজনক কথা! আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় স্বাধীনতা নিয়ে আজকে সিনেমিনে খেলা হচ্ছে। এই যদি অবস্থা হয়, তাহলে দেশ কোথায় যাবে মহান রব্বুল আলামিন জানে। কাজে আমি মনে করি যে আমাদের ফারুক ভাই একটা কথা বলেছেন, সাম্য, মানবিক এবং ন্যায় বিচার। এইটাই ছিল আমাদের 71-এর ম্যান্ডেট। সেই ম্যান্ডেটটা আসলে বাস্তবায়ন হয়নি। আর এটা হবে কিনা, এটাও একটা কঠিন বিষয়। যেমন বিচার, বিচার তো একটা চলমান প্রক্রিয়া। এই বিচারটা কবে শেষ হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এটা কবে শেষ হবে এটা কিন্তু বলা যাবে না। এটা একটা দীর্ঘমেয়াদী একটা ম্যাটার। তো বিচার বিভাগ সংস্কারের যে খসড়া, যে আমি একটা বিজি প্রেস থেকে আমি এই বইটা আমি নিয়ে আসছি, রিসেন্টলি আমি বইটা নিয়ে আসছি, আমি পড়েছি। সেখানে আমি দেখলাম আসলে বিচার বিভাগ সংস্কারের যে খসড়া রূপরেখা, এই খসড়া রূপরেখায় জন আকাঙ্ক্ষার কোনো কিছু বাস্তবায়ন নাই। এখানে বাস্তবায়ন ওই চুনি পুটি কর্মচারী, ওদেরকে কিভাবে শায়েস্তা করা যায় এইটা। কিন্তু যে ঘুষের রাজত্ব টপ টু বটম, এই ঘুষকে কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে জবাবদিহিতা আনা যায়, এই বিষয়ে কোনো কথা নাই। কাজেই এই বিচার বিভাগ সংস্কার দিয়ে জাতি কাঙ্ক্ষিত কোনো ফসল পাবে বলে আমি মনে করি না। আর নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহে বসে আছে, কিন্তু সংস্কার না করে এই নির্বাচন করে কোনো লাভ নাই। অনেক ধন্যবাদ মতন ভাই, আবার আসতেছি আপনার কাছে। ফারুক ভাই, আপনার তো বন্দরনগরী চট্টগ্রাম, এবং চট্টগ্রাম অনেক বিশাল একটা অর্থনৈতিক জোন, বাংলাদেশের বলা যায় অর্থনীতির একটা প্রাণকেন্দ্র চট্টগ্রাম। চট্টগ্রাম যেমন খুলনাও ঠিক পাশাপাশি, একসময় খুলনা এবং চট্টগ্রাম প্যারালাল ছিল, দুটাই একটা মানে অর্থনৈতিক নগরী হিসেবে কাজ করতো। তো আপনারা দুইজন দুই প্রান্ত থেকে জয়েন করেছেন, দুই অর্থনৈতিক সমৃদ্ধশালী এলাকা থেকে। চট্টগ্রাম এলাকার মানুষের
এখন এই সরকার শুধু না, ভবিষ্যতের জন্য আপনার সবচেয়ে বড় দাবি কি বলে আপনি মনে করেন? এবং সুষ্ঠু নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নাকি একটি মানে উন্নয়নের বয়ান নিয়ে রাজনীতিটাকেই জনগণ পছন্দ করছে? মানে কোনটাকে মানুষ পছন্দ করছে? এবং চট্টগ্রাম এলাকার এখনকার সব থেকে মানুষের বড় ডিমান্ড কি তৃণমূলের? ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম তো হচ্ছে বন্দর, বন্দর নিয়ে তো চট্টগ্রাম। বন্দর হচ্ছে বাংলাদেশের একমাত্র, চট্টগ্রাম বন্দর হচ্ছে একমাত্র বন্দর যেটি দিয়ে আমরা আন্তর্জাতিকভাবে যোগাযোগটা এখনো স্মুথ রাখতে পেরেছি। বন্দরের মাধ্যমে চট্টগ্রামটা নদী বন্দর, সমুদ্র বন্দর দুটোই পেয়েছে। এই বন্দরের মাধ্যমে চট্টগ্রাম আজকে একটি, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা যতটুকু ল্যান্ড পেয়েছি তার চেয়ে বেশি আমরা সমুদ্রে পেয়েছি। সেটা খুলনার জন্য তো একইভাবে সত্য, যে আমরা ব্লু ইকোনমি যেটা বলতেছি সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, সেটাতে আমরা, গতকালে তিনি বলতেছিলেন যে এই কার্যক্রমের সাথে আমরা শুরু করতে যাচ্ছি মাত্র। বন্দর ব্যবহারের মাধ্যমে যদি চট্টগ্রামকে একটি হাব করা হয়, ফ্যাসিস্ট মুক্ত করা হয়, বিদেশি যারা বিনিয়োগ করতে চায় তাদেরকে যদি আমরা আগ্রহ করে নিয়ে আসতে পারি, তাহলে এখানে বাংলাদেশের জন্য এটা হৃৎপিণ্ড হিসেবে কাজ করবে, অর্থনৈতিক হৃৎপিণ্ড হিসেবে কাজ করবে। চট্টগ্রামের উন্নয়ন আমরা দাবি করছি যে বন্দরের একটা অংশ যেন চট্টগ্রাম উন্নয়নের জন্য দেওয়া হয়, সেটা দেশের জন্য ভালো হবে। কারণ চট্টগ্রাম বন্দরে যত বেশি ফ্যাসিলিটিস বাড়বে, চট্টগ্রাম শহরকে যত বেশি আপনার আধুনিক করা হবে, তত বেশি বন্দর কেন্দ্রিক আমাদের যোগাযোগটা বাড়বে, বন্দরের ফ্যাসিলিটিসটা বাড়বে, বন্দরের ইনকামটা বাড়বে। এই জন্য আমরা দাবি দিচ্ছি যে চট্টগ্রামের বন্দরের একটা অংশ, অন্তত পক্ষে 20 থেকে 30% যদি চট্টগ্রামের উন্নয়নে কাজে ব্যয় করা হয়, তাহলে সত্যিকার অর্থে একটি দেশ উপকৃত হবে, একটি এলাকা উপকৃত হবে, সত্যিকার অর্থেই আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবে। আমরা সেজন্য দাবি দিছি চট্টগ্রামকে। চট্টগ্রাম তো পুরাটাই বে অফ বেঙ্গলের সাথে সম্পৃক্ত। সেখানে আপনার চট্টগ্রাম, মহেশখালী, কুতুবদিয়া সবগুলো, কক্সবাজার সবগুলো আমাদের সাথে প্যারালালি সম্পৃক্ত। আমাদের মধ্যে ইতিমধ্যে যে ইকোনমিক জোনগুলো হয়েছে সেগুলো আপনার চট্টগ্রাম কেন্দ্রিক। চট্টগ্রাম বন্দরকে যদি আমরা সত্যিকার অর্থেই এফিশিয়েন্ট করতে পারি, তাহলে বাংলাদেশ আমরা সিঙ্গাপুরের কাছাকাছি পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তৃণমূলের জনগণ কি উন্নয়নকে প্রাধান্য দিবে, নাকি রাজনৈতিক বাস্তবতা কে সামনে নিয়ে একটি রাষ্ট্র পরিবর্তনের রূপরেখাকেই প্রাধান্য দিবে বলে মনে করেন? কোনটাকে না, উন্নয়ন তো যেটা তো আপনার স্থিতিশীলতা, নির্বাচন সবকিছু তো একটার সাথে একটা রিলেটেড। আমরা সেক্ষেত্রে একটা বিচ্ছিন্ন করতে পারবো না। একটি স্থিতিশীল সরকার যেমন দরকার, বিদেশি বিনিয়োগ, দেশের অর্থনীতির জন্য একটা স্থিতিশীল সরকার দরকার, যেটা বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করবে, স্থায়িত্ব দেবে, দেশকে অগ্রসর করে যাওয়ার জন্য আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। এই জন্য নির্বাচনটা আমাদের দরকার, নির্বাচনটা আমাদের অবশ্যই দরকার। যেহেতু একটা স্থিতিশীল সরকার হলেই আমরা বাইরের বিনিয়োগটা আমরা পাবো এবং সেটা দিয়ে আমরা দেশকে উন্নত করতে পারবো। আমি নির্বাচন ফেব্রুয়ারিতে যেটা হওয়ার মানে এটাকে কতটুকু আপনি মনে করেন যে এই সময়েই নির্বাচনটা অনুষ্ঠিত হবে? পাশাপাশি আগামী নির্বাচনে জনগণের, অ্যাকচুয়ালি নির্বাচন ব্যবস্থার উপরে তো জনগণের আস্থা নাই, গত 17 বছরে সেটা ভুলুণ্ঠিত হয়ে গেছে। তো আগামী নির্বাচনে জনগণের আস্থা পুনরুদ্ধারে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে? দুটো প্রশ্ন একসঙ্গে করেছি। জনগণ, নির্বাচন তো হয়ে যাওয়া দরকার। এটা তো আমরা নির্বাচনে, যেহেতু নির্বাচিত সরকারের কাছে অনেক কিছুই গ্রহণযোগ্যতা ফিরে আসে, অনির্বাচিত সরকার থাকলে সেটা গ্রহণযোগ্যতার ক্ষেত্রে একটি সমস্যা, এটা বিনিয়োগের ক্ষেত্রেও সমস্যা। নির্বাচন হয়ে যাওয়া দরকার, এটা আমরা মনে করি। কিন্তু নির্বাচনটা হওয়া দরকার বিপ্লবী সরকার যে ধরনের নির্বাচন করলে পরে জনগণের মতামত প্রতিফলিত হবে। আমরা নির্বাচনের মাধ্যমে
এক্স কে পরিবর্তন করে ওয়াই কে বসালাম, আমাদের কোনোই সংস্কার হলো না, সবকিছুই আগের মতো থেকে গেল, তাহলে তো সেই নির্বাচন আমাদের কোনো জনগণের কোনো কাজে আসবে না। এজন্য আমরা চাই যে একটা নির্বাচনী ব্যবস্থা এমন হোক যাতে গণতন্ত্রটা দীর্ঘায়িত হয়, গণতন্ত্রের শক্তিটা যাতে মানুষ অনুভব করতে পারে যে নিজের ভোট নিজে দিলাম, যাকে খুশি তাকে দিলাম, তা সে আমার প্রতিনিধি সত্যিকার অর্থে। অনেক ধন্যবাদ ফারুক ভাই। মাহমুদ ভাই, আহ, রাজনৈতিক অভিজ্ঞতা, আপনি ছাত্র রাজনীতি সেই স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত এবং একসময় খুব ডাকসাইটে ছাত্র নেতা ছিলেন, বিশেষ করে খুলনা শিক্ষাঙ্গন গুলার সবাই আপনাকে সেই সময় 80-র দশক এবং 90-র দশকে আপনি একটি পরিচিত মুখ ছিলেন ছাত্র রাজনীতিতে। আপনার অভিজ্ঞতায় আজকের জনগণ, এই সময়ের জনগণ রাজনীতিবিদদের থেকে কোন ধরনের বিহেভিয়ার এবং কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড প্রত্যাশা করে রাজনীতিবিদদের থেকে? এটা খুব চমৎকার একটি কথা। রাজনীতিকরা চলমান প্রেক্ষাপটে, বিশেষ করে 16 বছর কথাটাই আমি বলি, আদব, ভদ্রতা এটা কোনো রাজনৈতিক দলে আছে বলে আমার মনে হয় না। আমরা যখন স্টুডেন্ট পলিটিক্স করতাম, ক্যাম্পাসের বাইরে যেতাম না, ক্যাম্পাস ছিল আমাদের সীমাবদ্ধতা। একটা শিক্ষক দেখলে সালাম, আর একটা ছাত্র দেখলে, একটা সতীর্থ দেখলে কেমন আছো, এই কথাটাই কিন্তু বলতাম। এইটা নাই, এইটা চরম অনুপস্থিতি। কারণ হচ্ছে মানবিকতা বলে আমাদের মধ্যে কিছু নাই। আর মানবিকতা না থাকলে নৈতিকতা আসে না, দুটো ভিন্ন জিনিস। মানবিকতা এক জিনিস আর নৈতিকতা আর এক জিনিস। আমাদের মধ্যে কিছুই নাই, মানবিকতাও নাই, নৈতিকতা নাই। ডাকসুর যে নেতৃত্ব আমি দেখেছি, মাহমুদুর রহমান মান্নাকে আমি খুব কাছের থেকে দেখেছি, আমি তুফাইল আহমেদকে কাছের থেকে দেখেছি, আমার নেতা ছিলেন শামসুজ্জামান দুদু, তাকে আমি খুব কাছের থেকে দেখেছি। তারা নামটি মনে রাখতো, আমার নাম রাজা গোলাম রব্বানী। 20 বছর পরে হলো বলতো কেমন আছো। জেনারেল এমএজে ওসমানীকে দেখছি আমি, মৌলানা ভাসানীকে দেখছি আমি খানে সবুরকে দেখছি, তা নিয়ে আমি জীবনীও লিখছি। তাদের কাছে একটা দাবি নিয়ে গেলে কি অবস্থা বলো শুনি তোমার কথা। আর খুলনার চলমান রাজনীতিতে শেখ রাজ্জাক আলী, শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, অ্যাডভোকেট মমিনুদ্দিন আহমদ, মনে হতো এরা শিশু বাচ্চা, অথচ জ্ঞানের পারদ। আজকে সেই রাজনীতিক নাই। কেন নাই? এদের মানবিকতা নাই, এদের নৈতিকতা নাই। এদের একটা জিনিস আছে, কিভাবে লুটপাট করা যায়, কিভাবে মানুষকে ধ্বংস করা যায়, কিভাবে রাজনীতির নামে ফিকিরবাজি দালালি করা যায়, যার কারণে আদব এগুলি তাদের মধ্যে নাই। এইটাই হচ্ছে আমাদের দেশের রাজনীতিকদের চরম ব্যর্থতা। এখনকার যার কারণে শিক্ষিত জ্ঞানী তারা এখন পলিটিক্সে আসে না, তাদেরকে ধরে আনা হয়, আমাদেরকে ধরে আনা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা মন থেকে এই পলিটিক্স, বাংলাদেশের এই পলিটিক্সকে আমরা পছন্দ করি না, কারণ কোনো মূল্য নেই। এই মূল্যায়নটা করতে না পারলে আসলে কিছু হবে না। পাশাপাশি আমি আরেকটা জিনিস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বর্তমান মাঝে একটু দ্রব্যমূল্য কম ছিল মার্কেটে, তো আবার কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি মার্কেটে। সাধারণ মানুষ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কি ভাবছে এবং এটাকে মানে কিভাবে সেটা মোকাবেলা করতে পারে সরকার বলে মনে করেন? মানুষ এখনো পর্যন্ত
দ্রব্যমূল্য পাগলা ঘোড়ার ন্যায় শুধু ছুটছে, কিন্তু আসলে মানুষ কিছু বলছে না। কেন বলছে না? এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাটার। সে না বলার কারণটা হলো রাস্তায় নামে নাই কিন্তু এটা নিয়ে। এটা নিয়ে রাস্তায় নামে নাই বা কোনো টু শব্দ করে না। কেন করে না? আমি প্রতিদিন যখন কোর্ট আঙ্গিনায় যাই, আমি ওই রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করি, তোমার সংসার চলছে কেমন? সব তো আমার এলাকার লোক। বলে সংসার চলছে, ভালো চলছে। এই কথাটা হচ্ছে এই, কিন্তু বাজার কিন্তু চরম ঊর্ধ্বগতি, চরম ঊর্ধ্বগতি। যে সবজি ছিল 20 টাকা, তার দাম হচ্ছে 70 টাকা। তারপরে মানুষ কিছু বলছে না, একটা কারণে রাস্তায় নামছে না। একটা সাবজেক্টকে সামনে রেখে আমরা একটু শান্তি স্বস্তিতে থাকতে চাই, এবং ভারতীয় আগ্রাসনকে কখনো কোনো অবস্থায় আমরা এটা মেনে নিতে পারি না। আজকে অনেকে কিন্তু ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে, অনেকে স্বপ্ন দেখে, বা সেই বুকে বলিয়ান হয়ে রাস্তায়ও ঘুরঘুর করে। যে হাসিনা ফিরে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছে, হাসিনা এসে গেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে জামাতের সাথে বিএনপির অমিল, আজকে জামাতের সাথে এনসিপির অমিল থাকতে পারে, বা এনসিপির সাথে বিএনপির অমিল থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে অভিন্ন। বাংলাদেশে আরেকটি বিপ্লব হবে। সে বিপ্লব হচ্ছে, শেখ হাসিনা যদি কখনো বাংলার মাটিতে পদার্পণ করে, রক্তের গঙ্গা এখানে নতুন করে তৈরি হবে। অনেক ধন্যবাদ। ফারুক ভাইয়ের কাছে আসতে চাই। ফারুক ভাই, আগামী নির্বাচনে যদি এবি পার্টি কোনো কোয়ালিশনে কিংবা কোনোভাবেই যদি ক্ষমতায় আসে কিংবা সরকারি দলে থাকে, সেক্ষেত্রে এবি পার্টির ভূমিকা কি হবে এবং কোন ধরনের সংস্কারগুলো এবি পার্টির কাছে মানুষ আশা করে, কোন ধরনের ভূমিকা আশা করে জাতীয় রাজনীতিতে সাধারণ মানুষ? সাধারণ মানুষের রাজনীতি হচ্ছে তো খেয়ে পরে তারা বেঁচে থাকতে চায়। আমাদের মতো বড় মাথা তো তাদের নাই। তাদের দ্রব্যমূল্য যে তাদের ক্রয় ক্ষমতা থাকবে, তারা সরকারি যে পাওনাগুলা, সার্ভিস গুলা, তারা সরকারি অফিসগুলোতে গেলে তাদেরকে যেন নাগরিক হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা হচ্ছে একটা বাসিন্দা, যে এখন সরকারি যারা আমলারা আছে তারা হচ্ছে দেশের মালিক, তাদের আচরণটা হচ্ছে মালিকের মতো, আর আমরা হচ্ছে এখানে পাবলিক। জনগণ জনগণ চায় তাদেরকে নাগরিক হিসেবে তাদের সেবা যেগুলো পাওয়ার, সেগুলো যেন তারা সঠিকভাবে পায়। এই এবি পার্টির অঙ্গীকার হচ্ছে সেটাই, যে আমরা নাগরিক থেকে, বাসিন্দা থেকে নাগরিক হয়ে উঠতে হবে। সরকার আমাদেরকে, রাষ্ট্র যে এই ধরনের সুযোগ সুবিধা দেবে, সেগুলো যেন সরকার আমাদেরকে নিশ্চিত করে। আমরা রাষ্ট্রও বুঝি না, সরকারও বুঝি না, কিন্তু আমরা আমাদের যে অধিকার, সেগুলো যেন আমরা রাষ্ট্রীয়ভাবে যেগুলো পাওয়ার, সেগুলা সরকার থেকে আমরা যেন পাই। বাংলাদেশে সরকার যে যায়, সে রাষ্ট্রের মালিক হয়ে যায়, কিন্তু সে জানে না যে রাষ্ট্র এবং সরকার দুটো এক জিনিস নয়। জন্য আমাদেরকে নাগরিক হিসেবে আমরা যে সুযোগ সুবিধাগুলো পাওয়া, সেগুলো যেন জনগণকে দিতে পারি। এবি পার্টি সেটাই চায়, যে রাষ্ট্র হিসেবে আপনি রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা, আপনি আপনার পরিচয় নাগরিক হিসেবে যা যা পাওয়া দরকার সেটা পাবেন। আপনার ধর্ম, বর্ণ, অন্য পরিচয় যেন আপনাকে সেখান থেকে বঞ্চিত করা না হয়। আহ, আপনি শুধুমাত্র যে তৃণমূলের রাজনীতি করছেন শুধু তাই না, আপনি কিন্তু এবি পার্টির কেন্দ্রীয় একজন নেতা এবং ভাইস প্রেসিডেন্ট শুধু না, কেন্দ্রীয় নীতি নির্ধারণী পরিষদের একজন মেম্বার। তো সেই হিসাবে আপনারা মানে কোন ধরনের দাবিকে, জনগণের কোন ধরনের দাবিকে প্রথম প্রায়োরিটি দিবেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপগুলা, যদি আপনাদের কোনো পরিকল্পনা থেকে থাকে? আমাদের তো জনগণের প্রথম দাবি হচ্ছে যে আমরা খেয়ে পরে বাঁচতে চাই। এই জন্য দ্রব্য মূল্যটা আমাদের সহনীয় পর্যায়ে নিয়ে আসা। আমরা যত কিছুই বলি না কেন, যে আমরা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতা গ্রহণ করতেছেন, সেই কথাটা ভুলে গেলে আমাদের হবে না। তখন আমাদের রিজার্ভ ছিল 10 বিলিয়নের কাছাকাছি।
এখন 1 বছর পরে সেটা হয়েছে 34 বিলিয়নের কাছাকাছি। তাহলে আমরা যে অবস্থায় দেশটাকে পেয়েছি। ওনার হাতে তুলে দিয়েছিলাম, সেটা তো আমাদের এখন 3 থেকে 4 গুণ আমাদের একটা অবস্থান আসছে। এই অবস্থায় মুদ্রাস্ফীতিতে আমাদের 15 ছিল, কালকেও পত্রিকায় আসছে সেটা 8-এর বা 9-এর ঘরে চলে আসছে, সিঙ্গেল ডিজিটে চলে আসছে। আমরা উনি, জি, আমাদের আমাদের যে অবস্থা ছিল, ফেসিস সরকার আমাদের যে অবস্থা রেখে গেছিল, সেখান থেকে আমরা কোন পর্যায়ে আসছি সেটা বোঝা যাচ্ছে। আমাদের কয়েকজন উপদেষ্টা, বিশেষ করে যিনি ফজল কবির সাহেব, তিনি বলছেন যে আমি আমি আর আমার মন্ত্রণালয় যে কয়টা ছিল 43,000 কোটি টাকা আমি খরচ কমিয়েছি। তাহলে এই যে এক বছরের মধ্যে আমাদের দেশে যদি আমরা, প্রথম প্রায়োরিটি হচ্ছে দুর্নীতি যদি না থাকে, তাহলে দেশটা 10 বছরের মধ্যেই আমাদের একটা উন্নত দেশে পরিণত করা সম্ভব। সেটা আমাদের ইতিমধ্যেই, যে ফ্যাসিস্ট সরকার সবকিছু খেয়ে ফেলার পরেও যে আমরা এই পর্যায়ে আসছি 1 বছরে সামান্য দুর্নীতি কমার কারণে, আমরা যদি ফুল সুইং করতে পারি, তাহলে 10 বছরের মধ্যে আমাদের দেশটা উন্নত দেশ হওয়া এটা কোনো বিষয়ই না। এখন এবি পার্টির পরবর্তী পদক্ষেপ হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পরে হচ্ছে দুর্নীতি দমন বিষয়টা। দুর্নীতি দমন, প্রায়োরিটি দুর্নীতি দমন, অবশ্যই দুর্নীতি দমন এবং বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করা। কর্মসংস্থান সৃষ্টি করলে আমাদের জনগণ যাতে করে খেয়ে পারে, বেঁচে থাকতে পারে। অনেক ধন্যবাদ ফারুক ভাই। আবার আবার আসছি আপনার কাছে। আমি মাকতুম ভাইয়ের কাছে আসতে চাই। মাকতুম ভাই, কেন্দ্রীয় রাজনীতিতে তৃণমূলের মানুষের কি কোনো ভূমিকা এখন কি দেখতে পাচ্ছেন? যে তৃণমূল মানুষ যেটা চিন্তা করছে কেন্দ্রীয় রাজনীতি সেটাকে প্রতিফলন করছে, সেটা বিএনপি হোক, মানে জামাত ইসলাম হোক, কিংবা এনসিপি কিংবা এবি পার্টি, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, তারা কি তৃণমূলের ভাবনাকে অগ্রাধিকার দেয় বলে আপনি মনে করেন? এই বিষয়ে আমি খুব স্পষ্টভাবে বলি, এদেশে তৃণমূলে যারা বাস করে আসলে তারা এই দেশের স্বাধীন দেশের নাগরিক কিনা, এটা একটা প্রশ্ন। এখনো তো নাগরিক হতে পারি নাই, আমরা রাষ্ট্রই তো হতে পারে নাই বাংলাদেশ এখনো পর্যন্ত। আমরা একটা কথা বলতাম বা এখনো বলছি, আগামীতেও বলবো, আমাদের কথা চলবে। আমাদের কনস্টিটিউশন, কেন আমরা পরিবর্তনের জোর দাবি জানাই? আমাদের দেশটার কি নাম? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তার মানে আমরা প্রজা। এই প্রজারা কোথায় বাস করে? এই প্রজারা বাস করে গ্রামে, প্রান্তিক জনপদের মানুষ। আর রাজা বাস করে কোথায়? ঢাকায়। তাহলে সেই ব্রিটিশ ভারতে একটা বাচ্চা হলে জমিদারের বাড়ি যাওয়া লাগতো, যে বলতে হতো, বাবুজি বাচ্চার নামটা কি রাখবো? 100 বছর আগে দলিল যদি আমরা দেখি, ওইখানে লেখা আছে বাবু রামচরণ, একজন মুসলমানের ছেলে, তার নাম হচ্ছে বাবু রামচরণ। কারণ বাবু তো রাজা। তাহলে আমাদের দেশের রাজা বলতে দুইটা দলকে আমরা বুঝি, রাজা আর যারা, এরা হচ্ছে প্রজা। এখন প্রশ্ন, দলের নামটা একটু স্পষ্ট করেন, মানুষ শুনুক। এদেশের রাজা হচ্ছে শেখ হাসিনা, আর এদেশের রাজা হচ্ছে বিএনপি। এখন বিএনপির নেতৃত্বে কে আছে এটা আমি জানি, এটা আমি জানি না। কারণ কেউ বলে আমার কথা শোনে না, আবার কেউ বলে এটা চলছে না। তাহলে একটা ডিসপুটেড ম্যাটার, যে এই বিষয়ে আমি কোনো বক্তব্য আমি দিতে চাই না। প্রশ্ন একটা, 72-এর সংবিধানকে বাতিল করতে হবে। এই 72-এর সংবিধান এই দেশের জনগণের ম্যান্ডেট না। আজকে যারা ওই ঢাকায় বসে নেতৃত্ব দেয়, কতটুকু যোগ্যতার দাবি রাখে, এটা আমার কাছেও প্রশ্ন। কারণ আমি বাংলাদেশের
রাজনীতি নিয়ে, আমি পলিটিক্সের ছাত্র, ডিপ্লোমেসির পরে আমার লেখাপড়া, আমি গভীর বিশ্লেষণ করেছি। তাদের জ্ঞান বিবেক বুদ্ধি নিয়েও প্রশ্ন আছে। এটা খানে ছবুর না, এটা শাহ আজিজ না, এটা জাদু মিয়া না, এটা মৌলানা ভাসানী না, এটা পেনাকি ভট্টাচার্য যে মাঝে মধ্যে যে কথাগুলি বলেন, এসব কমলাপুর, ঝিকেতলা, এইখান থেকে উঠে এসে বড় রাজনীতিবিদ। আবার অনেকে 36 দিন রাজনীতি করে বিশাল নেতা। কথা স্পষ্ট। এই জন্য তৃণমূল মানুষকে এরা মানুষ বলে না, প্রজা বলে। সাম্য, যেটাকে সাম্য বলা হয়, সেই সাম্য বাংলাদেশে নাই। বাংলাদেশে এই উন্নয়নের প্রয়োজন নাই। শেখ হাসিনা একটা কথা বলতো, যেখানে যাই সব আমার উন্নয়ন, না এই উন্নয়নের প্রয়োজন না। আপনাকে জিয়া রহমান সাহেব একটা কথা বলতেন, একটু ইন্টারাপ্ট করি, সেটা উৎপাদনমুখী রাজনীতি করতে হবে। একটু ইন্টারাপ্ট করি আপনাকে। সেটা হলো যে এনসিপি এখন চাচ্ছে যে একটি গণভোট। হ্যাঁ, এই গণভোটটার আসলে উদ্দেশ্যটা কি হবে? শুধুমাত্র কি জুলাই সনদের পক্ষে বিপক্ষে গণভোট হবে, নাকি কি কারণের জন্য গণভোট হবে, নাকি সংবিধান পরিবর্তনের জন্য গণভোট? এটা সংবিধান পরিবর্তনের জন্য গণভোট। কারণ এনসিপি কিন্তু একটা কথা বারবার বলে আসছে, শুরু থেকে বলে আসছে, নাগরিক সমাজ বলে আসছে যে 72 সংবিধান পরিবর্তন করতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আজমি সাহেব, তিনিই কিন্তু প্রথম 5 আগস্টের পরে প্রশ্ন উত্থাপন করেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া উচিত। কারণ যে দেশে 80%, 85% মুসলমান, সে দেশের জাতীয় সঙ্গীত একটি বিধর্মী একজন ব্যক্তির রচনায়, সেটা জাতীয় সঙ্গীত হতে পারে না। সেটা মায়ের সাথে, উমুকের সাথে আল্লাহ পাকের তুলনা হতে পারে না। সেটা চাপা পড়ে গেছে। তো আমাদের গণভোটের রেফারেন্ডাম কেন আমরা চাচ্ছি? রেফারেন্ডামের একটা প্রয়োজন, সেটা হচ্ছে 72 সংবিধান যদি পরিবর্তন না হয়, সংশোধন যদি না হয়, তাহলে যে প্রজা সেই রাজাই থেকে যাবে, জনগণের ভাগ্য কোনো পরিবর্তন হবে না। আমি রিক্সাওয়ালা যে কাজ, সেই কাজটি কিন্তু আমি করে যাব। আর দুর্নীতিকে প্রতিরোধ করতে গেলে মানবিক এবং নৈতিকতা, আর এই মানবিক নৈতিকতা আমাদের পাঠ্যপুস্তকে এটা আনতে হবে। 16 বছর কি হয়েছে? 16 বছর শুধু মুজিবের জয়গান, অথচ শেখ মুজিবের স্বাধীনতার পূর্বে ভূমিকা ছিল, স্বাধীনতার পরে শেখ মুজিবের কোনো ভূমিকা ছিল না। এটা আমার কথা না, এটা ইতিহাসের কথা। আচ্ছা, অনেক ধন্যবাদ মাতুন ভাই। আবার আসবো, আমরা প্রায় শেষ পর্যায়ে অনুষ্ঠানে। আমি ফারুকের কাছে একটা এই একই রেশ ধরে যে কোশ্চেনটা করতে চাই, সেটা হলো তৃণমূলের রাজনীতির পরিবর্তন ছাড়া বাংলাদেশের কেন্দ্রীয় রাজনীতির পরিবর্তন কি সম্ভব? এক। 2 নম্বর হচ্ছে, মানে আমি এবি পার্টির এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি সম্প্রতি বিভিন্ন জেলা থেকে। বলা আছে যে এবি পার্টি শুধুমাত্র কেন্দ্রীয় ভাবে ঢাকার মধ্যে সীমাবদ্ধ রাজনীতিতে তারা তৃণমূলের ব্যাপারে ততটা আগ্রহী না। এবং এটাও শোনা যায় এবি পার্টি আগামীতে বিএনপির সঙ্গে নাকি কোয়ালিশন করবে, 4-5টা সিট দিলেই তারা নাকি খুশি হবে। এরকম ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আমি জনগণ বাংলাদেশের রাজনীতিতে তো একটা জোটের রাজনীতির কালচার আছে, কিন্তু এবি পার্টি এখনো সিদ্ধান্ত নেয়নি যে জোটগতভাবে নির্বাচন করবে। এখনো সেটা সিদ্ধান্ত হয়নি, সেটা আপনাকে আশ্বস্ত করতে পারি আমরা। তৃণমূলে আমাদের তো জন্ম হয়েছে 20 সালে, আমরা 24 সালে নিবন্ধন পেয়েছি। এর মধ্যে এবি পার্টি তৃণমূলের লোকজনের ঘরে ঘরে মনে মনে পৌঁছে গেছে আমরা। আজকাল হচ্ছে মিডিয়ার যুগ। এখন মিডিয়ার যুগের মধ্যে আমাদের এমন কোন নেতাকে চিনে না, এরকম কোন লোকজন বাংলাদেশে নাই যারা মিডিয়া ব্যবহার করে। জন্য সকল ঘরে ঘরে মানুষের পকেটে পকেটে এবি পার্টির নাম পৌঁছে গেছে। তৃণমূলে আমাদের শক্তিশালী অবস্থান আছে। আমরা যদি ইলেকশন করি তাহলে বোঝা যাবে আমাদের জনসমর্থন কি। ইলেকশনের আগে তো জনসমর্থন বোঝার কোনো সুযোগ নাই সত্যিকার অর্থে।
এজন্য আমরা মনে করি যে ইলেকশন হলে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি সর্বোচ্চ, জনগণের সাথে আমরা জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা জনগণের পক্ষে কথা বলতে চাই। ছিল আপনার কাছে, সেটা হলো যে তৃণমূলের রাজনৈতিক পরিবর্তন ছাড়া, তৃণমূলের রাজনীতির পরিবর্তন ছাড়া কেন্দ্রীয় রাজনীতির পরিবর্তন সম্ভব নেই। অবশ্যই সম্ভব না। তৃণমূলকে তো অবশ্যই বাংলাদেশের ওয়েল কানেক্টেড করে ফেলছে এখন আমাদের মিডিয়া যুগের কারণে। জি, এজন্য মিডিয়া যেহেতু আমাদেরকে হেল্প করতেছে, যে তৃণমূলে আমাদের লোকজন আমাদেরকে ধারণ করতেছে, আমাদের সাথে যোগাযোগ করতেছে, আমরা আমাদের কম সময়ের মাঝে আমরা যেভাবে তৃণমূলে পৌঁছে গেছি সেটা কিন্তু আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট, এটা কম না। আমরা আশা করতেছি যে জনগণ জেন জি যারা 6 কোটি বা 6.5 কোটি লোকজন যারা এই পর্যন্ত অংশগ্রহণ করতে পারে না এই ভোটে, তাদের ভোটের মাধ্যমে তাদের দেশটাকে তারা বুঝে নেবে। আমরা বলছি যে বাংলাদেশ 2, যেটা দায় এবং দরদের রাজনীতির দিকে লোকজন ঝুঁকে যাবে, তৃণমূলের লোকজন এবং জেন জি সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নেবো আমাদের দেশটা কেমন হবে। 24-এর গণ অভ্যুত্থানে সেটাই তারা প্রমাণ করেছেন যে এখানে বড় দল বলতে কিছু নেই, এখানে যে সত্যি কথা বলবে, যে আমার পক্ষে কথা বলবে, যে ন্যায্য কথা বলবে, তার পক্ষে আমরা, সেটাই তো রাস্তায় নেমে লোকজন আমাদের নারী পুরুষ শিশু সকলেই প্রমাণ করেছেন, যে রক্ত দিয়ে প্রমাণ করেছেন যে আমরা ন্যায্যতার পক্ষে আছি। অনেক ধন্যবাদ ফারুক ভাই। মাকতুল ভাই, সুষ্ঠু নিয়ে তৃণমূল মানুষ কি আস্তে আস্তে আশা হারিয়ে ফেলতেছে কিনা, মানে যে সুষ্ঠু নির্বাচন হবে না এরকম ধরনের মানে আশা নষ্ট হয়ে যাচ্ছে কিনা, নাকি এখনো পরিবর্তনের জন্য মানুষ প্রস্তুত আছে, যে না আশা আছে যে না পরিবর্তন হবে? কারণ সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠতেছে যে এখনো পর্যন্ত লিভিং মানে প্লেইং লেভেল প্লেইং ফিল্ড। নাই। হ্যাঁ, মানে নির্বাচন হবে না এরকম ধরনের কোনো কনফিউশন সাধারণ মানুষের মধ্যে আছে কিনা? সাধারণ মানুষের মধ্যে এখনো একটা সংশয় বিরাজ করছে, আসলে কি নির্বাচন হবে? এটা হচ্ছে একটা মিডল ক্লাস মধ্যবিত্ত লোকের একটা চেতনা, আর এলিট শ্রেণীর চেতনাটা হচ্ছে কিভাবে নির্বাচন হবে। নির্বাচন যদি হয় 5 আগস্টের পূর্বে যে অবস্থানটা ছিল সেইটা হবে। কেমন হবে সেটা? আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছি, বাংলাদেশের সর্বোচ্চ এনএসআই গোয়েন্দা সংস্থা 85% হচ্ছে ছাত্রলীগের পোলাপান। 64টা ডিসির মধ্যে 50টা ডিসি হচ্ছে আওয়ামী লীগের। বিচারক 3500-এর মধ্যে 2500 হচ্ছে আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত অধস্তন আদালতগুলিতে। তাহলে নির্বাচনটা কিভাবে সম্ভব? এক, সুষ্ঠু নির্বাচন, আমরা দেখেছি সুষ্ঠু নির্বাচন আমরা দেখেছি বিএনপি গভর্নমেন্ট যখন ফল করলো, হাইকোর্ট থেকে আমাদেরকে জামিন নিতে হয়েছে লং টাইম কারাগারে থেকে, আর আজকে জামিন হচ্ছে অধস্তন আদালতে। অ্যারেস্ট দুটো একটা হচ্ছে, কিন্তু সেই পাকা প্লেয়ার গুলি কিন্তু অ্যারেস্ট হচ্ছে না, অ্যারেস্ট হচ্ছে ওই চুনিপুটি। আর সেই চুনিপুটির জামিন ধরছে কারা? 5 আগস্টের এখন যারা বিপ্লবের নাম ধারণ করে মাঠে নেমেছে, যারা কখনো কারাগারের মুখে যায়নি, যারা কখনো পেপার পত্রিকায় একটা কলামও লিখতে সাহস পায়নি, তারাই কিন্তু তাদের জামিন ধরছে। 1 সপ্তাহের মধ্যে জামিন হয়ে যাচ্ছে। তাহলে এই অবস্থা যদি বিরাজমান হয়, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে সম্ভব নয় এই মুহূর্তে। এদেশের জনগণ এখনো তাকিয়ে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মুখের দিকে, যে সুষ্ঠু নির্বাচন হবে
উনি চিন্তা ভাবনা করবেন, সময় মতন বলবেন যে 26 সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে বিতর্ক আছে। তবে এই নির্বাচন এই নির্বাচন করার আগে সংস্কারের জোর দাবি জানাই। এ কারণে জানাই, সংস্কার না হলে নির্বাচন হবে না। আরেকটা বিষয়ের পরে যেটা আমাদের চরম ব্যর্থতা, যে একটি বছর বাংলাদেশে কিছুই হয়নি। এক প্রাক্তন সচিব বলেছেন 8 জন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলন করে উনি বলেছেন, আছে কিনা আমি জানি না, তবে একজন সচিব, একজন বাংলাদেশের দায়িত্বশীল ব্যক্তি, উনি এই কথাটা বলেছেন। তাহলে আজকে উচিত ছিল কি? উচিত ছিল একটি বিপ্লবী সরকার গঠন করা। এই উপদেষ্টা দিয়ে কখনো সংস্কার সম্ভব নয়। এখানে হচ্ছে লুটপাট। তাহলে একটা পরিবর্তন করে আরেকজনকে আনলাম কি এই লুটপাট করার জন্য? আর আজকে যদি বলা হয়, আপনি যদি বলেন যে আপনি তো আপনার এনসিপি তো ঘাটে মাঠে দুর্নীতি করে বেড়াচ্ছে, না, এটা আমারও বক্তব্য ছিল। তারা দুর্নীতি করছে না। এখানে ডিজি এফআইআর, এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের তথাকথিত মিডিয়া এদেরকে ব্ল্যাকমেইলিং করছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত। তার মানে রুইন করে দেওয়া, এদেরকে রুইন করতে হবে। ফারুক ভাই যেমন একটা কথা বলেছেন যে কোয়ালিশন, আমি কোয়ালিশন নির্বাচনের পক্ষপাতী না। আমি আমার শক্তি নিয়ে, আমি আমার মেধা নিয়ে, আমার মনন নিয়ে আমি রাজপথে নামবো। আমি 300 সিটে ফেল করব, তা তো কিছু যায় আসে না। মৌলানা ভাসানী কি নির্বাচন করেনি? আবার নির্বাচন করেছে, ফেল করেছে, কি হয়েছে তাতে? কিন্তু কোয়ালিশন করে ওই ঢাকা কেন্দ্রিক 5 জন নেতা, অজানা, অচেনা, অখাদ্য এই নেতা, এই 5 জন নেতা ওই পিআর পদ্ধতির নাম করে, এর নাম করে, তার নাম করে পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে যে ব্যাস খেল খতম। আর এই যে গ্রাসরুটের যে মানুষগুলি, যে নেতৃত্বগুলি, সারা জীবন তারা বলবে, স্লোগান দিয়ে যাবে রাজপথে। এটা রাজনীতি না। কাজেই নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করতে গেলে ওই পিআর পদ্ধতি এখন না, পিআর পদ্ধতি এদেশের মানুষ এখনো বোঝে না। শ্রীলঙ্কায় এটা হয়েছে, সেটাও ব্যর্থ হয়েছে। এদেশের মানুষ আগে চাই সংস্কার, পূর্ণ সংস্কার। আজকে আওয়ামী লীগ আর সকল ক্ষেত্রেই সকল সেক্টরে একটা পরিবর্তন হয়ে সকল সেক্টরে সংস্কার চায়। আজকে যে ভয়াবহ দৃশ্য, যে ভয়াবহ রিপোর্ট আমাদের কাছে সংরক্ষিত, এগুলি যদি আমরা ভেন্টিলেট করি, এদেশের মানুষ হতাশার সাগরের মধ্যে আছে। কাজেই উচিত হবে আগে সংস্কার, তারপরে নির্বাচন, তারপরে এই দেশকে কিভাবে ঢেলে সাজানো যায়। আপনি অবাক হয়ে যাবেন, দিল্লিতে আওয়ামী লীগের অফিস হয়েছে, কলকাতায় মুদি দোকান খুলে সেখানে অফিস খুলেছে। আমরা যদি এখন বলি 7 সিস্টার, এই 7 সিস্টারের এখানে তারা অফিস খুলবে এবং তারা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। তারা বিচ্ছিন্ন হতে চায় ভারত থেকে, সেটাকে এই অনুমতিটা আমরা দিব? আমাদের সরকার কি অনুমতিটা দিবে? নেভার। এটা জেনেভা কনভেনশন বিরোধী। তাহলে ভারত এখানে জেনেভা কনভেনশন বিরোধী করছে এই আওয়ামী লীগের নেতৃত্বে, এই আমলাদের নেতৃত্বে। এই ব্যাপারে কিন্তু আমাদের কারোর কিন্তু চিন্তা নেই। চিন্তা আছে যারা গ্রাস রুটে অবস্থান করে, কি হবে আমাদের? আবার কি জেলে যাব? আবার কি জেলের ওই মোটা ভাত খাবো? না, এইটা মানুষ আর খেতে চায় না। এই জন্য মানুষ এই নির্বাচন চায় না। এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন চায়, আর চায় সংবিধানকে পরিবর্তন করতে হবে। আমরা আর প্রজা থাকতে চাই না। আমরা এই দেশের এই প্রজাতান্ত্রিক এই দেশের সুষ্ঠু নাগরিক আমরা হতে চাই। এটা জনদাবি, জন আকাঙ্ক্ষা। অনেক ধন্যবাদ মাহফুজ ভাই। আমরা একদম শেষ পর্যায়ে ফারুক ভাই, আপনি জাস্ট 1 মিনিটে কনক্লুশন করবেন, তারপরে মাহফুজ ভাই কনক্লুশন করলে আমরা অনুষ্ঠান শেষ করে দেবো।
বিচার, সংস্কার এবং নির্বাচন তিনটাকে আমরা একই প্যাকেজে দেখতে চাই। বিচার এটা চলমান প্রক্রিয়া, সেটা অগ্রসর হচ্ছে। এই সরকার, ইউনূস সরকার যেহেতু একটা পলিটিক্যাল সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার, ওনার অভিপ্রায় যেহেতু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট উনি অংশগ্রহণ করবেন না, তাহলে ওনার উচিত যে সংস্কারগুলোকে উনি অগ্রাধিকার দিয়ে সেগুলো সংস্কার, বড় বড় সংস্কারগুলো করে ফেলা। যেহেতু একটা রাজনৈতিক ইচ্ছা থাকলে উনি হয়তো কারো লেজুরবৃত্ত হওয়ার জন্য চেষ্টা করতেন। আমরা ওনার কাছে দাবি দিচ্ছি যে যেগুলো মৌলিক সংস্কার, যেগুলো দেশের জন্য ভালো হবে, সেগুলো যেন উনি সিগনেচার করে দেয়। এই এই অন্তর্বর্তীকালীন সরকার যেন সেটা ডেসপারেটলি সংস্কারগুলোকে ধারণ করে, সংস্কারগুলোকে ইমপ্লিমেন্ট করে, সেটাই আমরা জোর দাবি জানাচ্ছি। অনেক ধন্যবাদ। মাতুন ভাই, এক মিনিট please। বক্তব্য একটাই, এই দেশ আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, আমরা আগ্রাসন মুক্ত চাই। আমরা চাই একটি গণতান্ত্রিক সরকার। আমরা চাই এদেশে ওই পিয়ার পদ্ধতিও না, পূর্ণ সংস্কার, সংস্কারের মাধ্যমে নির্বাচন, এদেশের মানুষ বেঁচে থাকুক, এদেশের সার্বভৌমত্বটা টিকে থাকুক, এইটাই হচ্ছে জনপ্রত্যাশা আমরা রাখি। কারণ আর রেগুলেশন দেখতে চাই না, আর রক্ত ঝরতে চাই না। অনেক রক্ত ঝরেছে, যে রক্তগুলির দাগ এখনো শুকায়নি। কাজেই আমাদের দাবি থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, যে সংস্কার করার আর কতটুকু সময় আছে আমি জানি না, তবে আপনি সংস্কার না করে বাংলাদেশ ছেড়ে প্যারিসে যেন না। এদেশ সামনে একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি। ঈশান কোণে একটি কালো মেঘ যেন ভেসে উঠছে 18 কোটি জনগণের মাঝে। আমরা এটা চাই না। অনেক অনেক ধন্যবাদ। যে সিটিজেন ভিউজ একটা ইম্পর্টেন্ট ইস্যুর পরে, 3টা ইস্যুর পরে যে আহ্বান করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। সঞ্চালক রাজা গোলাম রব্বানীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যে আগামীতে আমরা ন্যাশনাল ইস্যুর পরে আমরা কথা বলবো। এখানে দল না, দল বড় কথা না, দেশ বড় কথা। ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়, এটা মাথায় রাখতে হবে। এই আহ্বান রেখে আমি ফারুক ভাইকে আন্তরিক অভিনন্দন এবং অনুষ্ঠানের সঞ্চালক আমাদের সবার প্রিয় মানুষ রাজা গোলাম রব্বানীকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দুজনকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। আমি ছোট মানুষ, আমার এই আহ্বানে সাড়া দিয়ে আমার আলোচনায় আসার জন্য। যদি দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপরে আলোচনা শুনলেন তৃণমূলের দুজন অভিজ্ঞ এবং প্রাজ্ঞ নেতৃত্বের কাছ থেকে, এবং আপনারা জানলেন আসলে তৃণমূলের মানুষ কি ভাবছে এবং তৃণমূলের মানুষ আসলে কি চায়, পরিবর্তন চায় নাকি নির্বাচন চায়, কোনটা চায়। নিশ্চয়ই অনেক সুন্দর এবং একটি মানে প্রাজ্ঞ আলোচনা আপনারা শুনলেন এতক্ষণ। আগামীতে আবার নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিটিজেন ভিউজের সাথে থাকুন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।